আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, বিএনপি রাজনীতির যে টার্নিং পয়েন্ট, এটি সম্ভবত আগামী জুন মাসের মধ্যে একটা সেটেলমেন্টের দিকে যাচ্ছে। একেবারে সহজ সরল বাংলায় বলি, যদি জুন জুলাই আগস্ট এই ৩টি মাস বিএনপি টিকে থাকতে পারে, তাহলে বাকি যে সময়টি রয়েছে, অর্থাৎ সামনের যে দিনগুলো, এটা তাদের জন্য অনেকটা নিরাপদ হবে। আর যদি জুন জুলাই আগস্ট এই সময়টি সরকার পার করতে না পারে, সরকার যদি ভুল করে, তাহলে সেই ভুল সামাল দেওয়া তাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে। রাজনীতির একটা মূল ব্যাপার হলো যে সিংহাসন এমন একটা ব্যাপার, ওখানে বসার পরে প্রায় সবাই একই ভুল করে, আর যারা ভালো করার তারা প্রায় সবাই একই ভালো কাজ করে। আমাদের যে বাংলাদেশে যে সিংহাসনটা এই মুহূর্তে যেটা আছে, এটা তারেক রহমান সাহেব বসুন, জিয়াউর রহমান সাহেব বসুন, খালেদা জিয়া, শেখ হাসিনা, অথবা ধরুন এরশাদ, যারাই বসেন না কেন, কতগুলো সমস্যা, মৌলিক কতগুলো সমস্যা এবং মৌলিক কতগুলো সম্ভাবনা, এগুলো সকলের জন্য সেম। আর এর সঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, অভাব আসে, অভিযোগ আসে, তখন এগুলো একেবারে রীতিমতো এক একজনের উপর বোঝা হয়ে দেখা দেয়। তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় এলেন, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের ডিপ স্টেটের একটা খেলাধুলা চলছিল। তো সেক্ষেত্রে তিনি যে ক্ষমতায় এলেন, নির্বাচিত হলেন, এর পেছনে দিল্লির গ্রিন সিগন্যাল না ওয়াশিংটনের গ্রিন সিগন্যাল, এর পেছনে জনগণের ভোট নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষপাতিত্ব, এর পেছনে জামাত এবং বিএনপির যে একটা আমি এবং মামুদের সমঝোতা, নাকি সত্যিকার অর্থে একটি সরকারি দল বিরোধী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ এবং রাষ্ট্র এবং সরকার এর মধ্যে সমন্বয় করছে। এই বিষয়গুলো ভিন্ন মাত্রায় আলোচনা হতে পারে। এর কারণ হলো, কেউ বুকে হাত দিয়ে বলতে পারছেন না দৃঢ়তার সঙ্গে যে এটাই সত্য। অর্থাৎ তারেক রহমান সাহেব আমেরিকার গ্রিন সিগন্যালে আসছেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। তিনি দিল্লির গ্রিন সিগন্যালে এসেছেন, সন্দেহ করা হচ্ছে, কিন্তু এটা যে ফ্যাক্ট কেউ বলতে পারছেন না। ফলে কি হলো, যখন কোনো একটা বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়, সন্দেহ তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয়, মানুষ সিদ্ধান্ত নিতে পারে না, তখন কি হয়, সেখানে কাঙ্ক্ষিত ফলাফল আসে না। যার কারণে সরকারের কাজে এখনো পর্যন্ত কোনো গতি আসেনি। গত ১০০ দিনে একজন বলার চেষ্টা করছেন যে ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ মানে বো করা, মানে মাথা নিচু করে কাউকে কুর্নিশ করা, কিংবা আপনি সেজদা করা, কাউকে সেজদা করা, বিনয়ী হওয়া, এই কথাগুলো আপনি ইংরেজিতে যদি বাগধারা আকারে প্রকাশ করেন, যেমন বাংলা আলালের ঘরে দুলাল, এরকম, তো এরকম যদি আপনি প্রকাশ করেন, তাহলে ডাউন টু আর্থ। অনেকে বলার চেষ্টা করছেন যে গত ১০০ দিনে তারেক রহমান বা সরকারের যদি কোনো সফলতা থাকে, তাহলে ডাউন টু আর্থ, অর্থাৎ তিনি যে সহজ সরল আচরণ করেছেন, বিনয়ী হয়েছেন, অনাড়ম্বর জীবনযাপনের একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, ভদ্রতা দেখিয়েছেন, এটাই ওনার অর্জন। এর বাইরে সরকারি কাজকর্মে আসলে তিনি তেমন কিছুই দেখাতে পারেননি, বরং অনেক ক্ষেত্রে অনেক কিছু মুখ থুবড়ে পড়েছে। এই বাস্তবতায় যেটি হলো যে তার বিদেশ সফর, সবাই আশা করেছিল যে তিনি দিল্লিতে যাবেন আগে, সেখানে গিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন, শেখ হাসিনার সাথে সম্পর্ক, বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, এই সকল বিষয়ে আলাপ আলোচনা হবে। এর কারণ হলো, যারা মনে করতেন যে দিল্লির গ্রিন সিগন্যালে মূলত তারেক রহমান সাহেব আসছেন, তাদের এক্সপেকটেশন ছিল এরকম। গত ১০০ দিনে যেটা দেখলাম সেটা হলো, দিল্লির সঙ্গে তারেক রহমান সাহেবের কোনো সম্পর্ক তৈরি হয়নি। তারপর দিল্লির সাথে আরো নতুন নতুন কতগুলো সমস্যা তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে বর্তমান সরকারের সমঝোতা তো দূরের কথা, এখন অতীতের যে কোনো সময়ের চাইতে আওয়ামী লীগের সাথে বিএনপির যে দূরত্ব, সম্পর্ক, শত্রুতা, এটি এতটা প্রখর আকার ধারণ করেছে যে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করার জন্য বিএনপি বন্দুক হচ্ছে, আর বিএনপির যারা প্রতিপক্ষ, তারা আওয়ামী লীগকে দিয়ে বিএনপিকে শান্টিং দেওয়ার জন্য, বিএনপিকে হেনস্থা করার জন্য তারা আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাচ্ছে। আর প্রেক্ষিতে
স্বয়ং তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে বিতাড়িত শক্তির সঙ্গে অনেকে গোপনে হাত মিলাচ্ছে। বাংলা কথায় তিনি জামাতকে, এনসিপিকে ইন্ডিকেট করেছেন। এরই মধ্যে যে কথাটি শোনা যাচ্ছে সেটি হলো তিনি চীন যাবেন। এর আগে তার পররাষ্ট্রমন্ত্রী ঘুরে এসেছেন, তার দলের যারা নেতাকর্মী তারা ঘুরে এসেছেন। আর এই মুহূর্তে সেই ছাত্রদলের কিছু নেতৃবৃন্দ তারা চীন ভ্রমণে যাবেন এবং এর আগে আবার সাদিক কায়েমের নেতৃত্বে জামাতের যে ছাত্র শিবির তাদের নেতৃবৃন্দ চীন ভ্রমণ করে আসছে। চীন গত ১০০ দিনে সবার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছে, এমনকি তাদের সঙ্গে দিল্লিতে শেখ হাসিনা এবং বাংলাদেশে যারা আছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের সঙ্গে তাদের সম্পর্ক ওপেন সিক্রেট। জিজ্ঞেস করলে তারা বলবে যে অবশ্যই তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে এবং থাকবে সেই যোগাযোগ। চীন এরকম একটা রাষ্ট্র। তো সেই চীন সফরে তারেক রহমান সাহেব যাচ্ছেন, কিন্তু there is no concrete agreement, there is no perfect assurance or nothing concrete agenda। তারপর তিনি বেইজিংয়ে যাচ্ছেন। তো তিনি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ তিনি যেতে পারেন, যাবেন। চীনের সরকারের পক্ষ থেকে নিমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সময় নির্ধারিত হয়নি। কিন্তু এতে করেই দিল্লির মাথা খারাপ হয়ে গেছে। এর কারণ হলো যে অতীতে যখন ২০০১ সনে বিএনপি ক্ষমতায় ছিল তখন চীনের সঙ্গে তাদের একটা কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছিল এবং বাংলাদেশে ভারতের যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আসামের উলফা এবং অন্যান্য যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ তারা বাংলাদেশকে নিজেদের অভয়ারণ্য মনে করত। ঢাকাতে থেকে সীমান্তে থেকে তারা সেই বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালাতো এবং চীন এদেরকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করত। এবং এরকম একটি অস্ত্রের চালান, 10 ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে এবং সেখানে ভারতীয় এটি চট্টগ্রাম বন্দর থেকে খালাস করার পর তারা এমনভাবে মিডিয়াকে দিয়ে এই কাজটি উন্মুক্ত করে দেয় যে এই অস্ত্র চোরাচালানের সঙ্গে রাষ্ট্র জড়িত, রাষ্ট্রীয় সিদ্ধান্তে হচ্ছে, এই বিষয়গুলো আর রাষ্ট্র হজম করতে পারেনি। ফলে সেই অস্ত্র চোরাচালান মামলায়, 10 ট্রাক অস্ত্র মামলায় বিএনপির অনেক নেতা, জামাতের নেতা, স্বয়ং তারেক রহমান এবং জনাব তৎকালীন সেই সময়টাতে মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর, সবাই প্রায় আরেকটু হলে ফাঁসিতে ঝুলে পড়তেন। আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। তো সে কারণে কি হলো যে চীন সম্পর্কে, চীন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এবং চীন এবং বিএনপি সম্পর্কের ব্যাপারে সব সময়টিতে দিল্লি ভীষণ রকমভাবে উদ্বিগ্ন এবং কোনো অবস্থাতেই তারা সর্বশক্তি দিয়ে হলেও এই যে চীন এবং বাংলাদেশের সম্পর্কটি এটি যেন কৌশলগত না হয়, এটি যেন সামরিক একটা জোট না হয় এবং বাংলাদেশের ভূমি যেন কোনো অবস্থাতে চীন ব্যবহার করতে না পারে, এই বিষয়ে দিল্লি তাদের সর্বশক্তি নিয়োগ করবে। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে সরকার তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করবে চীনের অর্থায়নে। উত্তরবঙ্গে একটি চীনা হাসপাতাল তৈরি হবে, বিমানবন্দর তৈরি হবে, ইত্যাদি আরও অনেক কিছু। এবং এটা হওয়া মানেই ওই অঞ্চলে যে সকল ভারতীয় রাষ্ট্র রয়েছে সেখানে চীনের নজরদারি বাড়তে থাকবে এবং ভারত এটা কখনই করতে দেবে না। এমনকি বিএনপি যে নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারেজ করতে চাচ্ছে ৩৬,০০০ কোটি টাকা ব্যয়, এখানেও চীন হয়তো পুঁজি বিনিয়োগ করতে পারে, যেভাবে পদ্মা সেতুতে আমাদের অর্থায়নে আমরা করেছি, কিন্তু আমাদের এই অর্থায়নে বিশ্বব্যাংকের বাইরে গিয়ে এখানে কিন্তু চীনের একটা বিশাল বিনিয়োগ আছে। তো সেক্ষেত্রে পদ্মা ব্যারেজেও চীনের বিনিয়োগ থাকতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য জনাব তারেক রহমান সাহেব বেইজিংয়ে যাচ্ছেন, যাবেন, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সমস্যাটা কি? সমস্যাটা হলো
এই বেইজিং ভ্রমণে গিয়ে কিন্তু শেখ হাসিনার কপাল পুড়েছে। তিনি ২০২৪ সনের নির্বাচনে বিজয়ী হওয়ার পরে সামহাউ তার ভিতরে একটা প্রচণ্ড আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল যে তিনি অনন্তকাল ক্ষমতায় থাকবেন। তার আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল যে তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। এক হাতে চীন আর এক হাতে ভারত এটা তিনি হ্যান্ডেল করতে পারেন। কিন্তু টেকনিক্যাল কারণে বিভিন্ন কারণে তার আশেপাশে ভারতের লোকজন এতটা শক্তিশালী ছিল, কি সেনাবাহিনীতে, কি পুলিশ বাহিনীতে, কি সিভিল সার্ভিসে, শেখ হাসিনা মানে দিল্লির বাইরে যদি এক পা সামনে এগোতেন, অমনি দিল্লির যারা লোকজন আছেন তাকে টেনে হেঁচড়ে একেবারে কলকাতার দিল্লিতে নিয়ে অপমান করিয়ে আনতেন। আপনারা জানেন যে দিল্লিতে মানে শেখ হাসিনার পতনের আগে শেখ হাসিনা একবার কলকাতাতে গেলেন, একবার দিল্লিতে গেলেন নরেন্দ্র মোদীকে দেখা করার জন্য, এবং তাকে যেভাবে এয়ারপোর্টে রীতিমতো অপদস্থ করা হলো। একজন খুবই যাকে বলা হয় অপরিচিত উপমন্ত্রী পর্যায়ের লোক পাঠিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হলো। এটা ওই যে দিল্লির যারা বাংলাদেশের দিল্লির দাস বা দাসী ছিল তারাই এই শেখ হাসিনাকে এই অপমানটা করিয়েছে, যেন সে তার যে অহমিকা বোধ এটা কমে। শেখ হাসিনা এটা থেকে বের হয়ে আসার জন্য সে জো বাইডেন সরকারের সাথে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে, এবং সে যখন বেইজিংয়ে ছুটে গিয়েছিল তখন এই কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশে প্রবল আকার ধারণ করে। কিন্তু বেইজিং তাকে এই যে তারেক রহমান সাহেবকে যে শর্তগুলো বেইজিং দেবে, ঠিক সেম শর্তগুলো শেখ হাসিনাকে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা যদি সেটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে